নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার পাঠ করা গোপাল ভাঁড়ের গল্পগুলি তোমরা শুনে লাইক করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই জন্য আমি আবার নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের কয়েকটি গল্প, তোমাদের আজ পাঠ করে শোনাবো। যদি ভালো লাগে লাইক করো এবং তোমাদের পরিচিতদের সাথে এবং প্রিয়জনেদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করি। আমার প্রথম গল্প, বরযাত্রী। গোপাল একবার বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে গিয়েছিল। কনে পক্ষের একজন বয়স্ক রসিক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললে, এই যে গোপাল, তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছো। জানো তো, আমাদের এখানে অনেক বাঁদর আছে। এখানে বাঁদরের অত্যাচার ভীষণ। অবশ্য তোমার চেহারাও বাঁদরের মতো। বাঁদরদের মধ্যিখানে তোমাকে মানাবে ভালো, কি বলো? বাঁদর যদি কেউ ইতিপূর্বে না দেখে থাকে, এ যাত্রায় বাঁদর দেখাও হয়ে যাবে, আর কথা খাওয়াও দেখবে। গোপাল তখন কনে পক্ষের সেই ভদ্রলোককে বলল, মশাই, এর আগেও আমি ঢের বাঁদর দেখেছি, কিন্তু আপনার মতো এমন অসভ্য বাঁদর কোথাও কোনোদিন দেখিনি। এবার ভদ্রলোক মুখের মাপ মতো জবাব পেয়ে একেবারেই চুপ। গোপাল ভাঁড়ের দ্বিতীয় গল্পটি হল গোপাল ও মা কালী। গোপাল একদিন পাশা খেলতে খেলতে দাঁতের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা যাকে বলে। যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও। আমি জোড়া পাঠা বলি দেব মা, পুজো দেব ভালো করে তোমায় মা। কিছুক্ষণ পরে মা কালীর কৃপায় তার যন্ত্রণার উপশম হলো। সে আবার খোশ মেজাজে পাশা খেলতে লাগলো মনের আনন্দে। গোপালের পাশা খেলার সাথী একসময় গোপালকে বললে, মায়ের দয়ায় দাঁতের যন্ত্রণা তো চট করে সেরে গেল। মায়ের কাছে তাহলে জোড়া পাঠা বলি দিচ্ছ তো? মনের বাসনা, পাঁঠা বলি হলে বলির মাংস খাওয়া যাবে। গোপাল পাশার চাল দিয়ে খোশ মেজাজে বললে, যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত, এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণায় অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি, সেজন্য আবার জোড়া পাঠা বলে দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল দিব্যি খোশ মেজাজে পাশা খেলতে লাগলো। ওদের কথায় আর পাত্তা দিল না। খেলার সাথীর মন খারাপ হয়ে গেল, কিন্তু কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পরে গোপালের দাঁতের যন্ত্রণা আবার অসম্ভব রকম বেড়ে গেল। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোর করে কাতরাতে কাতরাতে বললে, হে মা করুণাময়ী, হে মা দয়াময়ী, হে মা জগজ্জননী, যে কথা বলেছি সেই কথাটি ধরে নিলে মা। আমি কি সত্যি সত্যি বলেছি তোমার কাছে জোড়া পাঠা বলি দেব না? এত বোঝো মা,
ঠাট্টা বোঝো না। এবার খেলার সাথীর মুখে জোর হাসি ফুটে উঠল। বলির পাঁঠার প্রসাদ মাংস নির্ঘাত পাবে এই মনে ভেবে। গোপালের তৃতীয় গল্পটি হল স্মৃতিশক্তি। গোপালের প্রখরভাবে স্মৃতিশক্তি ছিল। ভালোভাবে বলতে হলে বলা যায় অসাধারণ। তার মনের পর্দায় যেন সব কিছু ছাপা হয়ে যায় অবিকল। হাব ভাব, এমনকি কথার টুকিটাকিও। সাধারণ মানুষের মধ্যে অমন স্মৃতিশক্তি থাকার কথা নয়। একবার নিশ্চিন্দিপুরের জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে নপাড়ার মোড়ে গোপালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, গোপাল, তোমার অসুখ সেরেছে তো? গোপাল কোনো জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিশ্চিন্দিপুরের জমিদার সেদিন ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই ঘটনার 7-8 বছর পরে আবার নপাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিশ্চিন্দিপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে গেল। এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন। ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল। হাওয়া লাগার জন্য জমিদার নতুন করে প্রশ্ন করার আগেই সেই 7-8 বছর আগেকার প্রশ্নের জবাব দিল। আমার অসুখ সেরে গেছে হুজুর, এখন আমি ভালো আছি। জমিদার এই কথার মানে না বুঝতে পেরে অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন কথাটার মানে বুঝতে পারলেন, তখন হো হো করে হেসে উঠে বললেন, ধন্যী গোপাল, তোমার দ্বারাই এটা সম্ভব। ঠিক মনে রেখেছ। গোপালের চতুর্থ গল্পটি হল গোপালের গোয়েন্দাগিরি। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল। স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত। জলপথে বজরাই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায়। এক মহিলাকে প্রায় দেখা যেত বজরায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে, একটি কাপড়ে জড়িয়ে শিশু কোলে করে। শিশুটিকে সর্দি কাশির ভয় সব সময় কাপড় জামা দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন। কেউ দেখলে মনে করত 1 বছরের মতো বয়স শিশুর সর্দি কাশির ভয় এমনইভাবে জড়ানো। গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে এই ভদ্রমহিলাকে দেখত এবং মনে মনে শিশুটির কথা ভাবত। একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল। তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেই সব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায়। একদিন হঠাৎ যেই মেয়েটির সঙ্গে বজরায় দেখা, অমনি গোপাল ও তার সঙ্গীরা মেয়েটিকে কোলের শিশু দেখাতে বলে। মেয়েটি কোনো মতে শিশুটি দেখাতে রাজি হয় না। তখন গোপালরা জোর করে মেয়েটিকে কোলের ছেলেটি সহ রাজবাড়িতে হাজির করে। মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামাতে দেখা গেল ছেলে নয়, জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনা দানা চোরাই মাল। বুদ্ধি ও সাহসের বলে চোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ গোপালকে অনেক পুরস্কার দিলেন। গোপাল ভাঁড়ের অন্তিম গল্পটি হল ঘ্রাণেন অর্ধভোজনং। এক হোটেলে হোটেলওয়ালা ও তার কোনো বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল।
এমন সময় দেখে যে গোপাল হোটেলের সামনে দাঁড়িয়ে। ওই বন্ধুটি হোটেলের বন্ধুকে বলল, ওই লোকটাকে জব্দ করতে পারবে? হোটেলওয়ালা বলল, এমন কি? রাস্তায় হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল এক বন্ধুর জন্য অপেক্ষা করছিল। হোটেলে মাংস রান্না হচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে জব্দ করার জন্য ছুটে এসে তাকে বললে, মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুঁকছেন নিশ্চয়ই, দাম দিন শিগগির। গোপাল তো অবাক। কতক্ষণ পর বিস্ময়টা কাটিয়ে উঠে বললে, তোমার মাংসের গন্ধ শুঁকবার জন্যে আমি এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছি এক বন্ধুর জন্য, অপেক্ষা করছি ওর দরকারের জন্য। রাস্তাটা তো তোমার হোটেলে ইজারা মহল নয়, রাস্তাটা সরকারের, অতএব তোমার বলার কিচ্ছু নেই। হোটেলওয়ালা ঝাঁঝের সঙ্গে বললে, তাতে কি হয়েছে? ঘ্রাণেন অর্ধ ভোজনং, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হলো। এক ডিশ মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতে হবে। তখন 8 আনাতেই বড় এক প্লেট মাংস পাওয়া যেত। গোপাল 4 আনার একটি সিকি পকেট থেকে বার করে হোটেলওয়ালার কানের কাছে ঠং ঠং করে বাজালো বার কতক। তারপর আবার সেটিকে পকেটে রেখে দিয়ে বললে, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয় তবে শ্রবণেও অর্ধেক পাওয়া হয়েছে। পয়সার বাদ্যি শুনেছ, গন্ধ শোকার সঠিক দাম পাওয়া গেছে তোমার। কথা কাটাকাটি শুনে সেখানে যেসব পথচারী দাঁড়িয়ে ভিড় করেছিলেন তারা হেসে উঠল হো হো করে। হোটেলওয়ালা মূর্খের মতো জবাব পেয়ে মুখটি চূর্ণ করে হোটেলের ভিতর চলে গেল। গোপালের উপর টক্কর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গোপালকে জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে গেল জব্বরভাবে। ব্যাস, এই ছিল আজকে আমার গোপাল ভাঁড়ের 5টি ছোট ছোট গল্প। গল্পগুলি তোমাদের কেমন লাগলো শুনতে অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো তোমাদেরকে নতুন গল্প শোনাতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।